গুড মর্নিং। আমার মর্নিংটা হয় মোটামুটি 7টা থেকে 7:30টার ভিতরে। আগে যদিও আরও লেটে উঠতাম, তবে এখন একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। এখন না চোখটা খুলেই ঘুম থেকে আর উঠে নেমে পড়া যায় না বা ওয়াশরুম যাওয়া যায় না, একটু অপেক্ষা করতে হয়। ঠিক সেরকম আমার হাজব্যান্ড একটু আগেই ঘুম থেকে উঠেছে, আমাকেও তুলে দিয়েছে, তো আমি একটু শুয়েছিলাম। তারপর একটু সময় কাটতে তারপর উঠলাম। এখন আর মর্নিং সিকনেসটা না থাকলেও টুকটাক একটু গা ম্যাচম্যাচে ভাব সকালের দিকটায় থাকে। একদম উঠেই প্রপার এনার্জিটা পাওয়া যায় না, একটু সময় লাগে, তারপর আস্তে আস্তে শরীরে এনার্জিটা চলে আসে। আমি যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠি, খুব একটা যে ঠান্ডা থাকে তা নয়, তবে যেদিন সকালবেলা খুব বেশি ঠান্ডা পড়ে সেদিনকে শীতের পোশাক নিতে হয়। আজকে সকালে সেরকম খুব একটা ঠান্ডা ছিল না, অল্প অল্প ঠান্ডা ছিল, তাই চাদরটা গায়ে দিয়েই দাঁত মাজতে মাজতে বাইরে বেরোলাম। বাইরে দাঁত মাজতে মাজতে অনেকটা সময় কাটানো হয়ে যায়, আর বাইরেটাতে একটু হাঁটাহাঁটিও হয়ে যায় সকালবেলা। এই সময়টা আমার সাথে আমার হাজব্যান্ডও কিন্তু হাঁটে, কিন্তু ক্যামেরার সামনে আসতে চায়নি বলে আমি আর আনতেও চাইনি। তো ও যতক্ষণ দাঁত মাজে হাঁটে, আমিও কিন্তু ততক্ষণই ঘুরে বেড়াই। একটু হাঁটাহাঁটিও হয় আর শরীরটাও অনেক বেশি ফুরফুরে হয়ে যায়। এই সময়টাতে যেহেতু বাইরেটায় রোদ থাকে হালকা হালকা, তো মা বাপি সকলেই ওই রোদটাতে, যেখানটা রোদ থাকে সেখানে বসে। তো ওই দাঁত মাজতে মাজতে ঘোরাঘুরিও হয়, হালকা কথাবার্তাও হয়, আর গল্প গুজবও হয়। সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে জল খাওয়াটা এখনও পর্যন্ত অভ্যাস করতে পারিনি। ওই দাঁত টাত মেজেই একেবারে খাই। আর যেদিনকে আমন্ড ভেজানো থাকে, তো এই জলটার সাথেই আমন্ডটাও খেয়ে নিই। তবে আজকে আমি একটু ছোলা আর খেজুর ভিজিয়েছি, তাই শুধু জলটা এখন খেয়ে নিচ্ছি। প্রেগনেন্সির সময়টাতে জলটা বেশি করে খাওয়া ভীষণ জরুরি। আর যেহেতু পুরো রাত্রিটা আমরা এমনিই থাকি, জল খাওয়া হয় না, তো সকালবেলা উঠে সবার আগে ভালো করে নিজেকে হাইড্রেটেড করা বা জল বেশি করে খেয়ে নেওয়াটা ভীষণ জরুরি। তবে যাদের বমি পায় তারা হয়তো একদম সকালে উঠে বেশি জল খেতে পারবে না, যেরকমটা আমার প্রথম 3 মাসে হতো। তবে এখন ওই বিষয়টা কাটিয়ে উঠেছি, আর এখন জল খেতে খুব একটা সমস্যা হয় না। বেশ কিছু হেলদি হ্যাবিট এখন থেকেই আপন করার চেষ্টা করি, যেগুলো আগেও ছিল কিন্তু মাঝটা একদম ছেড়ে গিয়েছিল। যেরকম ঘুম থেকে উঠেই বিছানা তোলা, বাসি জামা কাপড় ছেড়ে ফেলা, মাথা আঁচড়ানো, এই সমস্ত জিনিসগুলো না যখন একদম ইনিশিয়াল টাইমটাতে পেরে উঠতাম না, তখন ভালো লাগতো না, সবসময় ওরকমভাবেই শুয়ে থাকতাম বা বসে থাকতাম। তবে এখন যখন শরীরটা অনেকটা ফ্রি হয়ে গেছে, তখন এই জিনিসগুলোকে ওভারকাম করে সামনে এগোবার চেষ্টা করছি। তবে এখন তো ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে ফেলবো, ওয়াশরুম যাব পরে, এই জিনিসগুলো করলে হবে না। তো আগে যার প্রায়োরিটি তাকে প্রায়োরিটি দিয়ে তার সমস্ত কাজকর্ম শেষ করে তারপরেই কিন্তু আমি এই কাজকর্মগুলো করি। সকালবেলা বাসি বিছানাটা ঝেড়ে ফেললে না মনে হয় যে কাজকর্মটা অনেক কমে গেল। আর তাছাড়াও প্রেগনেন্সি কোনো রোগ নয়, এটা একটা সুন্দর অনুভূতি। যদি তোমার শরীর তোমার সাথ দিচ্ছে, তাহলে সেই অনুভূতিগুলো একদম মন থেকে উপভোগ করা উচিত। যেরকম প্রথম 3 মাসটা আমি সেইভাবে উপভোগ না করলেও এখন কিন্তু বেশ উপভোগ করি শরীরের দিক থেকেও, এবং কাছের মানুষগুলোর থেকে যে প্যাম্পারিটি পাই সেটা তো ভীষণ উপভোগযোগ্য, যেটা আর হয়তো কখনো পাবো না। তো সব মিলিয়ে বেশ ভালোই কাটছে। আগে একটা সময় ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই চুল আঁচড়ে ফ্রেশ হয়ে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ফেলা। তবে যখন থেকে শরীরটা খুব খারাপ হতে শুরু করে বা প্রথম জানতে পারি, সেই সময়টা চাইলেও আমি করতে পারতাম না। এত বেশি সকালবেলার দিকে শরীর খারাপ লাগতো, বমি হতো সারা রাত, সকালের দিকে ঘুম ভাঙতে চাইতো না। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি বেশ জর্জরিত ছিলাম। প্রথম দিকটাতে তো এই হেলদি হ্যাবিটগুলোকে নেওয়াটা সম্ভব হয়নি। তবে এখন যখন সময় সুযোগ এসেছে, তখন কিন্তু আমি চেষ্টা করি নিজেকেও প্যাম্পার করতে, আর তার সাথে যে প্রাণটা আমার ভিতরে রয়েছে তাকেও অবশ্যই প্যাম্পার করতে। আসলে এখন আমি যত ভালো থাকবো সেও তত ভালো থাকবে। তো সব মিলিয়ে দুজনেই ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমি গত ব্লগেই বলেছিলাম যে আমার হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ, ওর জ্বর, সর্দি, ভাইরাল ফিভার হয়ে গেছে, এছাড়াও টনসিল ফুলে যাওয়া, গলা ব্যথা, এই সমস্ত জিনিস নিয়ে একদম নাজেহাল। তো ওকে একটু কাড়া বানিয়ে দেবো সকালবেলা, তার জন্য বাড়িতে প্রচুর তুলসী পাতা আছে, আর বাসি জামা কাপড় না ছেড়ে তো তুলসী গাছে হাত দেওয়া যায় না, তাই জামা কাপড়টা ছেড়ে এখন তুলসী পাতাটা তুলে ওকে সবার আগে কাড়াটা বানিয়ে দেবো। এই যে সিজনটা, কোনো দিন খুব ঠান্ডা, কোনো দিন একটু গরম, তো এটাই আমাদের শরীর অ্যাডজাস্ট করতে একটু সময় নেয়। আর ওর যেহেতু নাইট শিফট চলছিল, তো রাত্রে যখন ভোরের দিকে ফিরতো সেই সময় ঠান্ডাটা খুব বেশি পরিমাণে লাগিয়ে ফেলেছে। আর এই ধরনের সমস্যা যে শুধু আমার ঘরেতে রয়েছে তা নয়, এটা কম বেশি প্রত্যেকটা ঘরেই এখন হচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য এই কাড়াটা কিন্তু ভীষণ উপযোগী। তোমাদের যদি হেল্পফুল লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, এটাতে কিন্তু সত্যিই ভীষণ ভালো একটা ফল পাওয়া যায়। একটা পাত্রে একটু গরম জল হতে বসিয়েছি, তার মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিলাম, থেতো করেও দেওয়া যেতে পারে। এছাড়াও কিছু হোল স্পাইসেস যেরকম ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর তার সাথে গোলমরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর তুলসী পাতা। এখানে যদি কারোর কাশি হয় সেক্ষেত্রে বাসক পাতা যদি বাড়ির আশেপাশে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে, ভীষণ ভালো একটা ফল পাওয়া যায়। তারপর সেগুলো সব দিয়ে 2 কাপ পরিমাণ জল দিয়ে ফোটাতে হবে, যতক্ষণ না সেটা 1 কাপ পরিমাণ জলে এসে দাঁড়াচ্ছে। ব্যাস, তাহলেই কিন্তু এই রেডি একদম কাড়াটা। আর যারা এমনি খেতে পারবে না, এক্ষেত্রে একটু মধু অ্যাড করেও খাওয়া যেতে পারে। কোনো দিন দুধ খাই, কোনো দিন বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস নিয়ে থাকি। আজকেও সেরকম রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলাগুলোই খাবো। তো বেশ অনেকটা পরিমাণ ছোলা ভিজিয়েছিলাম, আজকে আর দুধ খাবো না, এই ছোলাগুলোই খাবো যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর একেবারে ব্রেকফাস্ট করব, দুধটা আজকে এই সময় স্কিপ করে যাচ্ছি। আর অবশ্যই এর সাথে 2টো খেজুর নেব। আমি সবসময় 2 থেকে 3 রকমের ড্রাই ফ্রুট সকালবেলা রাখার চেষ্টা করি। আর ছোলাটা কিন্তু প্রেগনেন্সির মধ্যে ভীষণ উপকারী, তবে আজকে যেহেতু কোনো ড্রাই ফ্রুটস নেই তাই ছোলা আর খেজুরটা দিয়েই চালালাম। মাঝে বেশ খানিকটা সময় কাটিয়ে ফেলেছি, আর এই যে এরপর চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো বাড়িতে হাজব্যান্ড থাকলে বেশ ভালোই লাগে, ও আর আমি দুজনে গল্প করছিলাম, আর তার মাঝখানে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন সময় হয়ে গেছে প্রায় 9টার মতো, আর এই সময় আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে রোজ আমি বানাই তা নয়, কোনো দিন মাও বানায়, তবে বেশিরভাগ দিন সকালবেলা এই সময়টা একটু নিজেকে কাজের মধ্যে রাখারই চেষ্টা করি, যাতে দিনটা অনেক বেশি এনার্জেটিক যায়। আসলে শুয়ে ল্যাদ খেলে পুরো দিনটাই ল্যাদ খেতেই ইচ্ছা করবে, তাই সবসময় একটু এনার্জির মধ্যে দিয়েই কাটাবার চেষ্টা করি। তবে আগের মতো পুরো কাজকর্ম যে একা হাতে করে ফেলতে পারি তা কিন্তু নয়। যেরকম এদিকে আমি ডালটা সিদ্ধ বসাচ্ছি, ওদিকে মা ময়দাটা মেখে দিয়েছে। আজকে রুটি হবার কথা ছিল, তবে আমার হাজব্যান্ডের যেহেতু আজকে বাড়িতে আছে তো একটু পরোটা খেতে ইচ্ছা হয়েছে, তাই মা ময়দাটা মাখছে, আমি পরোটাটা বানাতে শুরু করব। আর আমাদের বাড়িতে যেহেতু একজন মারা গেছে, তো মা বাপির পক্ষে তো এই ডালটা খাওয়া সম্ভব নয়, তো মা আর বাপিকে আগে পরোটাটা করে দিয়ে দেবো, তারপর আমরা ডালটা রান্না করে আমরা দুজন খাবো। আগে বাড়িতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে কি হতো, আমরা সকলেই নিরামিষই খেতাম, মানে ওইভাবে পুরোটাই পালন করা হতো, আর একই বাড়ির মধ্যে কোনো কিছু করা হতো না। তবে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, এইভাবে 15-20 দিন তো কাটানো আমার পক্ষে সম্ভব নয়, তাই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। মা আর বাপির রান্নাটা আগে করে নিয়ে তারপর নিজেদের জন্য আঁশ জাতীয় রান্নাগুলো করা হয়, এবং বারবার গ্যাস মুছে পরিষ্কার করতে হয়। মা আর বাপি মিষ্টি দিয়ে পরোটাটা খেয়ে নেবে, আর আমাদের জন্য তো ডালটা হবে। তবে আমি যখন গতদিন রাত্রে ডালটা ভিজিয়েছি তখন কিন্তু একেবারেই জানতাম না যে মা আর বাপি খেতে পারবে না, তো পরিমাণে অনেক বেশি ডাল ভিজিয়ে ফেলেছি। তো কী করা যাবে, এখন বেশ খানিকটা ডাল তুলে রাখা ছাড়া উপায় নেই। আর খানিকটা তুলে রাখবো আর খানিকটা সাঁতলাবো, যতটুকু আমাদের দুজনের হলে হয়ে যায় আর কি। বাড়িতে আসলে এইভাবে আলাদা করে রান্না বান্নার কোনো টেন্ডেন্সি নেই, যা হয় সবাই খায়। তো সেক্ষেত্রে এরকম পরিস্থিতি যখন আসে একটু
প্রবলেম হয়ে যায়, নিজের মাথায় কাজ করেনি। আমি মোটামুটি 4 জনের সম পরিমাণই ডাল ভিজিয়ে ফেলেছি, তো সেক্ষেত্রে অনেকটা বেশি ডাল ভেজানো হয়ে গেছে। আর আমাদের দুজনের পক্ষে এতটা ডাল খাওয়া সম্ভবও নয়। তো আজকে তো নর্মাল ডাল করছি পাঁচমিশালি, আর খানিকটা তুলে রাখলাম, পরবর্তীকালে ডিম ফাটিয়ে একটু অন্যভাবে এক তরকা করে ব্যাপারটা চালিয়ে দেবো আর কি। এখন কোনো ধরনের খাবারই খুব একটা যে বাসি খেতে পছন্দ করি তা কিন্তু একেবারেই নয়। যেটুকু একদম সাথে সাথে রান্না হয় সেই খাবারটাই নেবার চেষ্টা করি। তবে কিছু কিছু সময় এরকম অঘটন আমি ঘটিয়ে ফেলি, আর তখন কিছু করার থাকে না, তখন আসলেই বিষয়টাকে মানিয়ে নিতে হয়। না হলে আসলে জিনিসটা নষ্ট করতেও তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে গাটা খচখচ করে, তাই না? ডালটা হতে থাক, আর আমি আবারও কিছু পুরনো কথা বলে নিই। আমি দীপা, আর আমি এই মুহূর্তে প্রেগনেন্সির জার্নিতে রয়েছি। তার মাঝেও আমি আমার জীবনের কিছু মুহূর্ত এবং আমার প্রেগনেন্সি সম্পর্কিত সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আজকে যেরকম আমার প্রেগনেন্সির মর্নিং রুটিনটা কীরকম থাকে সেটা তোমাদের মাঝে তুলে ধরছি, সেরকমই প্রতিদিনই এরকম কিছু না কিছু ভিডিও আমি আপলোড করতে থাকি। যারা অলরেডি আমার চ্যানেলটার পাশে আসো তারা তো অবশ্যই জানবে, তবে যারা আমার চ্যানেলটা একদম নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট করে যেও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও বলছি, যখন চ্যানেলটা ওপেন করেছিলাম তখন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার মানসিকতা নিয়েই কিন্তু চ্যানেলটা ওপেন করেছিলাম, কিন্তু তার মধ্যে প্রেগনেন্সির জার্নিটাতে আমি অনেক দিনের একটা গ্যাপ দিয়ে ফেলেছিলাম। তো সেক্ষেত্রে যারা আমাকে ভুলে যাওনি, প্রথম থেকে এখনও পর্যন্ত আমার সাথে রয়েছে এবং নিয়মিত কমেন্ট করে লাইক করে ভালোবাসা দেখিয়ে চলেছ, তাদের কাছে আমি সত্যিই চিরকৃতজ্ঞ। আসলে এ ধরনের ডেলি লাইফস্টাইল ব্লগের চ্যানেল তো প্রচুর রয়েছে, তো তোমরা চাইলেই আমাকে একটা অপশান হিসাবে নিতে পারতে এবং ভুলে গিয়ে আরও কোনো নতুন চ্যানেলে নিজেদেরকে এঙ্গেজমেন্ট রাখতে পারতে। আমার কাছে তোমাদের যতটা মূল্য, তোমার কাছে আমার মূল্য ঠিক ততটাই যে হবে তার কোনো মানে কিন্তু ছিল না, কিন্তু তোমরা যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছো এবং আমার পাশে থেকেছো তার জন্য কিন্তু কি বলে যে তোমাদেরকে ভালোবাসা জানাবো তার ভাষাটাই আমি খুঁজে পাচ্ছি না। এই ভালোবাসা আদান প্রদানের মাঝখানে এদিকে টুকটুক করে আমি কিন্তু আমার কাজগুলো সেরে চলেছি। আসলে যে কটা বাসন পড়েছিল সেই বাসন কটাকে হালকা হাতে একটু মেজে নিচ্ছি, বাকি অনেকগুলো বাসন মা এর আগেও মেজে ফেলেছে মায়েদেরগুলো, আর যেটুকু পড়েছিল সেটুকু এখন আমি করে নিচ্ছি। আসলে এরপর আবার লাঞ্চ বানানোর একটা ব্যাপার থাকে, আর বললাম যেহেতু বাড়িতে এখন আলাদা আলাদা রান্না হচ্ছে, তো সেক্ষেত্রে গ্যাস তো বারবার মুছতে ধুতে হয়ই। তো এইভাবেই চলছে, আর এখন কয়েকটা দিন এইভাবেই চালাতে হবে। তবে তার মাঝখানেও একটা হেলদি লাইফস্টাইল লিড করে চলেছি, চেষ্টা করছি তাকেও পৃথিবীতে আনার আগে একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়েই আনার। তো আশা করছি ব্লগগুলো ভালো লাগছে। প্লিজ ব্লগগুলোতে একটু লাইক কমেন্ট করে যেও, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমি অনেকটা অনুপ্রেরণা পাবো। এইভাবেই ভালোবাসা আদান প্রদান হতে থাক তোমার আর আমার মাঝখানে। তবে চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, যেহেতু আজকে আমি প্রেগনেন্সির মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, তাই এইখানেই ব্লগটাকে শেষ করে দেব। আর পরবর্তীকালে আবারও ব্লগ শুরু করব পরের দিনের জন্য। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো, অপেক্ষা করো কালকের একটা নতুন ব্লগ আসার। ততক্ষণের জন্য টাটা।